হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ফিজিক্স টিচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়ের যে বাকি অংশ ছিল সেই বাকি অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের গত আলোচনাতে তোমাদের বয়েলের সূত্র এবং তার গাণিতিক সমস্যা সম্পর্কিত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের ওই অধ্যায়েরই পরবর্তী টপিকস, অর্থাৎ চার্লসের সূত্র এবং আদর্শ গ্যাসের সূত্র, এই দুটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো কথা না বাড়িয়ে চলো আলোচনায় যাওয়া যাক। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মূল আলোচনায় আসা যাক। আমরা গতদিন কী আলোচনা করছিলাম? আমাদের শুরুতেই বলছিলাম এরকম কথাগুলো মনে আছে না? দেখো যে আদর্শ গ্যাসের চলক হচ্ছে তিনটা, পি, ভি, টি। অর্থাৎ এই তিনজন পরস্পরের সাথে সম্পর্কিত হয়ে সমীকরণ গঠন করবে, আর সেই সমীকরণকেই বলা হবে আদর্শ গ্যাসের সমীকরণ। এখন আমরা গত আলোচনাতে পি এবং ভি এর সম্পর্ক দেখেছি। সম্পর্কটা কেমন ছিল? P1 V1 ইজ ইকাল টু P2 V2, এমন সম্পর্কিত ছিল। আর এই সম্পর্কিত সমীকরণকে বলা হচ্ছে বয়েলের সমীকরণ, যেটা কিনা আদর্শ গ্যাসের সমীকরণ। এই সমীকরণে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক গঠন হয়েছিল, যেখানে টি তাপমাত্রা স্থির ছিল। এখন আমরা পর্যায়ক্রমে চাপকে স্থির রাখবো, ভি এবং টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করাবো, আবার ভিকে বা আয়তনকে স্থির রাখবো, পি এবং টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করাবো। তাহলে দেখা যাবে যে পরস্পরের সাথে আমাদের এই তিনটা চলক সমীকরণ গঠন করেছে এবং আদর্শ গ্যাসের সমীকরণ গঠন হয়ে গেছে। তো চলো যাই আমরা সে সমীকরণের দিকে। অর্থাৎ গত আলোচনাতে বয়েলের সূত্র আলোচনা করেছি এবং এবার আমরা চার্লসের সূত্র আলোচনা করব। তো দেখা যাক চার্লসের সূত্রটা কি। চার্লসের সূত্রের বিবৃতিটা বইয়ে আমরা পাবো, তারপরেও আমরা চার্লসের সূত্রটা একটু বলি। সেটা হচ্ছে চাপ স্থির রাখলে, অর্থাৎ চার্লসের সূত্র হবে দুইটা। একটা হচ্ছে যখন চাপ স্থির থাকবে সেই ক্ষেত্রে, আর একটা হচ্ছে আয়তন স্থির থাকবে সেই ক্ষেত্রে। তো প্রথমে আমরা আসি চাপ স্থির থাকলে কি হয়। চাপ অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন। স্থির চাপে অর্থাৎ আমরা যদি চাপটাকে স্থির রাখি এবং নির্দিষ্ট ভর, যদি এম ভরের কোনো গ্যাসের কথা বিবেচনা করি, তাহলে সেই গ্যাসের আয়তন যদি আমরা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। বিষয়টা আমি আবার বলি। স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বিষয়টা হচ্ছে, যদি আমরা লিখিতভাবে বলি এরকম, যে স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ এটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 1+θ/273। এটা হচ্ছে আমাদের যখন চাপ স্থির থাকে তখন চার্লসের সূত্র। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই সমীকরণটা সমাধান করে চার্লসের আমরা আরেকটা সূত্রের বিবৃতিতে আসবো, যেটা খুবই সহজ
এবং আমরা যদি ওইটা মুখস্থ করি তাতেই আমাদের হয়ে যাবে। তো এই সমীকরণটাকে আমরা সমাধান করে দেখা যাক কি হয়। ভি ইজ ইকাল টু ভি নট, এখানে যদি ক্যালকুলেশন করা যায় 273 লসাগু আসে, এখানে 273 প্লাস থেটা, বা ভি ইজ ইকাল টু ভি নট বাই 273 থাকে হচ্ছে 273 প্লাস থেটা, বা ভি ইজ ইকাল টু ভি নট বাই 273 টি। এইটাকে বলা হচ্ছে পরম তাপমাত্রা। অর্থাৎ যখন আমরা তাপমাত্রাকে সেলসিয়াস থেকে ক্যালভিনে করি সেটাই হচ্ছে পরম তাপমাত্রা হয়, আর সেলসিয়াসে 273 যোগ করলে সেটা কী হয়, ক্যালভিনে রূপান্তর হয় এবং সেটাকে আমরা পরম তাপমাত্রা টি বলি। সুতরাং আমরা এই সমীকরণটাকে এইটাকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে সমীকরণটা দ্বারা এরকম ভি সমানুপাতিক টি। তাহলে বিষয়টা কি দেখলাম, যে স্থির চাপে নির্দিষ্ট করে গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এটাই হচ্ছে চার্লসের সূত্র। কোন ক্ষেত্রে? যখন চাপ স্থির থাকবে। আবারও বলি, চার্লসের সূত্রটা হচ্ছে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে গ্যাসের আয়তন তত বৃদ্ধি পাবে, তাপমাত্রা যত কমবে গ্যাসের আয়তন তত কমবে। এখন এই সমীকরণ থেকে আমরা আরেকটা সমীকরণে উপনীত হতে পারি, সেটা হচ্ছে ভি, এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দিই তাহলে সমান সমান একটা সমানুপাতিক ধ্রুবক আসে কে আর টি, তাহলে দাঁড়ালো ভি সমান কে টি, বা ভি বাই টি ইজ ইকাল টু কে, বা এই সমীকরণটাকে লেখা যায় ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু ভি টু বাই টি টু ইজ ইকাল টু ভি থ্রি বাই টি থ্রি। ওভারঅল আমরা সমীকরণটাকে লিখতে পারি এরকম, ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু ভি টু বাই টি টু। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্র। তাহলে আমরা বয়েলের সূত্র দেখলাম এবং চার্লসের সূত্র দেখলাম। তাহলে চার্লসের সূত্রে আবার আসা যাক, আবার রিভিউ করি আমরা বিষয়টা এরকম, যে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ ভি সমান ভি নট ইন্টু 1 প্লাস থিটা বাই 273, এই সমীকরণটা আমরা চার্লসের সূত্রের জন্য ইউজ করতে পারবো। আবার ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু ভি টু বাই টি টু, এই সমীকরণটা আমরা চার্লসের সূত্রের জন্য ইউজ করতে পারবো। এখন আসি, এই সমীকরণটাকে বিশ্লেষণ করে আরেকটা সমীকরণ তৈরি করা যায় কিনা। তো আমরা চার্লসের সমীকরণটা পেলাম এরকম, যে ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু ভি টু বাই টি টু। এখন আমরা 9 পড়ে আসছি গ্যাসের আয়তন ঘনত্ব রো ইজ ইকাল টু এম বাই ভি, এটা পড়ে আসছে। তাহলে ভি ইজ ইকাল টু আমরা বলতে পারি এম বাই রো। তাহলে আমরা ভি ওয়ান ইজ ইকাল টু লিখতে পারি এম বাই রো ওয়ান, টি ওয়ান ইজ ইকাল টু ভি টু ইজ ইকাল টু লিখতে পারি এম বাই রো টু টি টু। তাহলে যদি আমরা এম এম কেটে দিই থাকে হচ্ছে ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান ইজ ইকাল টু ওয়ান বাই রো টু টি টু। বা এই সমীকরণটাকে লেখা যায় এরকম, রো ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু রো টু বাই টি টু, বা রো ওয়ান বাই রো টু ইজ ইকাল টু টি টু বাই টি ওয়ান। যেখানে সমীকরণটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে রো সমানুপাতিক ওয়ান বাই টি। অর্থাৎ স্থির চাপে ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক, তার মানে তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমবে, তাপমাত্রা কমলে ঘনত্ব বাড়বে। এই সমীকরণগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্ন, যেটা ক ও খ নম্বরে আসতে পারে, যে তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কী, তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কী। এই সূত্রগুলো আমরা বিস্তারিত ভালো করে বুঝে নেব, তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।
তাহলে আমরা ওভারঅল যে সূত্রগুলো পেলাম চার্লসের সূত্র সেটা হচ্ছে 1 নম্বর ভি ইজ ইকাল টু ভি নট 1 প্লাস থিটা বাই 273। 2 নম্বর হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু ভি টু বাই টি টু। 3 নম্বর হচ্ছে রো ওয়ান টি ওয়ান ইজ ইকাল টু রো টু টি টু। এখন চার্লসের এই তিনটা সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? যখন চাপটা পি স্থির থাকবে। তাহলে আমরা প্রথম সূত্র যে অঙ্কের জন্য ব্যবহার করতে পারবো, দ্বিতীয় সূত্র অঙ্কের জন্য ব্যবহার করবো, তৃতীয় সূত্র অঙ্কের জন্য ব্যবহার করতে পারবো। তৃতীয় সূত্র কোন ক্ষেত্রে ব্যবহার করবো? যখন ঘনত্ব দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ঘনত্ব কার কার সাথে সম্পর্কিত? ঘনত্ব সম্পর্কিত আয়তনের সাথে, ভরের সাথে, অর্থাৎ ভর এবং আয়তন দেওয়া থাকলে আমরা ঘনত্ব বের করে নিতে পারবো। তাহলে আশা করি এই তিনটা সূত্র আমরা মুখস্থ করব এবং এই তিনটা সূত্র দিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এটা গেল চার্লসের একটা সূত্র যেখানে চাপ স্থির ছিল। এখন চার্লসের আরেকটা সূত্র আমরা নিয়ে আসব যেখানে আয়তন স্থির থাকবে। তো দেখা যাক আয়তন স্থির থাকলে চার্লসের সূত্রটা কেমন হয়। একই কথা, আমরা চাপ স্থিরের জন্য যে সূত্রটা পড়েছি সেখানে চাপ স্থির রাখছিলাম, আয়তনে পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা কি করব? আয়তনকে স্থির রাখবো, ফলে চাপের পরিবর্তন হবে। তো সূত্রটার বিবৃতি একই হবে, সেটা হচ্ছে স্থির আয়তন নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এর চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ আমি আবার বলি, স্থির আয়তনে এবং নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ বৃদ্ধি বা হ্রাসের জন্য, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এর 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। এটা হচ্ছে চার্লসের সূত্র যখন আয়তন স্থির থাকবে। তো সেম আগের মতো এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে দাঁড়াবে পি বাই 273 থিটা প্লাস 273, বা দাঁড়ায় হচ্ছে এরকম পি সমানুপাতিক টি। অর্থাৎ আয়তন স্থির থাকলে চাপ তাপমাত্রা সমানুপাতিক, তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, তাপমাত্রা কমলে চাপ কমবে। এটা হচ্ছে চার্লসের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা এখন খেয়াল করি পি, ভি এবং টি এই তিনটা চলকের মধ্যে সম্পর্ক গঠন হয়ে গেল কিনা। যেখানে সম্পর্ক গঠন হচ্ছে যখন আয়তন স্থির ছিল তখন সম্পর্ক হচ্ছে পি সমানুপাতিক টি, যখন তাপমাত্রা স্থির ছিল তখন সম্পর্ক হচ্ছে পি সমানুপাতিক ভি, যখন পি এবং টি এর মধ্যে যখন সম্পর্ক হচ্ছিল তখন আয়তন স্থির ছিল। এবার যখন পি এবং ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে তখন তাপমাত্রা স্থির। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে কি? ব্যস্তানুপাতিক, পি সমানুপাতিক 1/v। তাহলে এবং যখন চাপ স্থির থাকবে তখন সম্পর্ক হচ্ছে ভি সমানুপাতিক টি। তাহলে আমরা তিনটে সূত্র অবশ্যই পেলাম এবং তিনটে সূত্রকে আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয়। পি সমানুপাতিক টি, পি সমানুপাতিক 1/v, পি সমানুপাতিক টি। অর্থাৎ যখন ভি সমানুপাতিক টি হবে তখন চাপ স্থির থাকবে, যখন পি সমানুপাতিক 1/v হবে তখন তাপমাত্রা স্থির থাকবে, যখন পি সমানুপাতিক টি হবে তখন আয়তন স্থির থাকবে। আশা করি আদর্শ গ্যাসের তিনটা সমীকরণ সম্পর্কে বোঝা গেছে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে চার্লসের আরেকটা সূত্র যেখানে আয়তন স্থির ছিল, পি সমানুপাতিক টি। তো এই সমীকরণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি দেখা যাবে যে পি সমান কে টি, বা পি বাই টি ইজ ইকাল টু কে, বা পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু পি টু বাই টি টু ইজ ইকাল টু ডট ডট চলেই থাকবে। সুতরাং আমরা যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকাল টু পি টু বাই টি টু। এটা হচ্ছে চার্লসের একটা সূত্র।
যে সূত্রের ক্ষেত্রে আয়তন স্থির থাকবে। এখন ওভারঅলি আমরা চার্লসের যে সমীকরণগুলো পেলাম সেই সমীকরণগুলো আবার আরেক নজরে দেখে নিই সেই সমীকরণগুলো কি। তো প্রথম হচ্ছে ভি ইজিক্যাল টু ভি নট 1 + θ/273, পি ইজিক্যাল টু পি নট 1 + θ/273, পি ওয়ান V1/T1 ইজিক্যাল টু V2/T2, P1/T1 ইজিক্যাল টু P2/T2, ρ1 T1 ইজিক্যাল টু ρ2 T2। আশা করি সমীকরণগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং এই সমীকরণ অনুযায়ী আমরা এখন অঙ্ক করার চেষ্টা করব। দেখা যাক গাণিতিক সমস্যাগুলো কী ধরনের আসতে পারে। তো প্রথমে যে গাণিতিক সমস্যাটা আছে সেটা হচ্ছে প্রথমে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 3 লিটার, চাপ স্থির রেখে তাপমাত্রা 91 ডিগ্রি সেলসিয়াস করা হলে আয়তন কত হবে। তো প্রথম প্রশ্নটা ছিল যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 3 লিটার, চাপ স্থির রেখে তাপমাত্রা 91 ডিগ্রি সেলসিয়াস করা হলে আয়তন কত হবে। তোমরা এই প্রশ্নের সমাধানটা করবা এইভাবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রাকে আমরা সেলসিয়াস আছে ক্যালভিনে করে নেব, ঠিক এইভাবে। তাপমাত্রাটা ছিল হচ্ছে সেলসিয়াস স্কেলে, তাহলে আমরা তাপমাত্রায় ক্যালভিন স্কেলে করে নিতে পারি সবাই। 0 ডিগ্রি সেলসিয়াস আছে, আমরা 0 + 273 হলেই ক্যালভিন হয়ে যাবে। নির্দিষ্ট ভর দরকার নেই, আয়তন 3 লিটার আছে, আমরা এই 3 লিটার আয়তনকে ঘনমিটার করব, অর্থাৎ এখানে T1 ইজিক্যাল টু 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ক্যালভিন, আর আয়তন V1 ইজিক্যাল টু 3 লিটার বা 3 × 10⁻³ ঘনমিটার। চাপ স্থির রাখলাম, আর T2 কত 91 ডিগ্রি সেলসিয়াস বা T2 ইজিক্যাল টু 91 + 273 ডিগ্রি ক্যালভিন, আয়তন V2 ইজিক্যাল টু হোয়াট। তাহলে আমরা কোন সূত্র বসাবো, V1/T1 ইজিক্যাল টু V2/T2, এই সূত্র বসিয়ে সমাধান করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বদ্ধ বোতলে গ্যাসের চাপ 3 × 10⁵ প্যাসকেল, 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বোতলের ভিতরে চাপ কত হবে। তো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা T1 ধরলাম এবং এটা কি করলাম, ক্যালভিনে প্রকাশ করলাম। এটি বদ্ধ বোতলের আয়তনটা কি আছে, স্থির আছে, আর চাপ P1 ইজিক্যাল টু 3 × 10⁵ প্যাসকেল আছে। তাহলে P1 বের করলাম, T1 বের করলাম। এখন T2 হচ্ছে 227 ডিগ্রি সেলসিয়াস আছে, একে 227 + 273 যোগ করে ক্যালভিন করে নিলাম, আর বোতলের চাপ P2 বের করতে হবে। আশা করি অঙ্কটা পারবে তোমরা। 3 নম্বর অঙ্ক হচ্ছে একটি পাত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে। কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের 1/3 অংশ হবে। তাহলে আমরা প্রথমে T1 ধরে নেব 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ক্যালভিন, আর P1 ধরে নেব P, আর P2 ধরে নেব হচ্ছে 1/3P। আমাদের T2 বের করতে হবে। আশা করি অঙ্কটা করতে পারবে। 4 নম্বর প্রশ্ন আছে একটি ফ্লাক্সে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটম চাপে কিছু বাতাস আবদ্ধ আছে। এখন ফ্লাক্সের মুখ সিপি দিয়ে আটকে একে উত্তপ্ত করা শুরু করা হলো। সিপিটি খুলতে যদি 4 অ্যাটম চাপের প্রয়োজন হয়, তবে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে সিপিটি খুলবে। তার মানে এখানে T1 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, ক্যালভিনে রূপান্তর করে নেব। 1 অ্যাটম চাপ P1 দেওয়া আছে, এটাকে আমরা প্যাসকেলে রূপান্তর করে নেব। 1 অ্যাটম সমান হচ্ছে 1.013 × 10⁻10⁵ প্যাসকেল। আমরা এটা বই দেখে করে নেব, অ্যাটমকে প্যাসকেলে রূপান্তর করে নেব। এবার
সিপিটি খুলতে যদি 4 অ্যাটম চাপের অর্থাৎ P2 সমান 4 অ্যাটম, এটাও প্যাসকেল করে নেব। উত্তপ্ত করতে হলে কত তাপমাত্রা, T2 এর মান বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি P1/T1 = P2/T2। 5 নম্বর অঙ্ক হচ্ছে সিপি দিয়ে আটা একটি বোতলের স্বাভাবিক চাপে 27°C তাপমাত্রায় কিছু গ্যাস আছে, বাতাসের তাপমাত্রা 50 ডিগ্রিতে উন্নতি করলে গ্যাসের চাপ কত হবে। আশা করি অঙ্কটা পারবে। অর্থাৎ আগে আমরা সব এককগুলো কনভার্ট করে নেব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে স্থির চাপে 27°C তাপমাত্রায় 100 মিটার কিউব গ্যাসের তাপমাত্রা কত হলে আয়তন এত হবে, এটাও পারা যাবে। 7 নম্বর অঙ্ক হচ্ছে স্থির আয়তনে 0°C তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 3 × 10⁵ প্যাসকেল হলে 60°C তাপমাত্রায় চাপ কত হবে, সেটাও পারবো ইনশাল্লাহ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে স্থির চাপে 4 × 10⁻³ ঘন মিটার আয়তনে কোনো গ্যাসকে 0°C হতে 68°C তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করলে এর আয়তন এত হলে পরম তাপমাত্রা কত। অর্থাৎ এই অঙ্কটা আমাদের পরম শূন্য তাপমাত্রা বের করতে হবে। তো আশা করি অঙ্কটা তোমরা পারবে। নয় নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি যে 0°C তাপমাত্রায় একটি সিলিন্ডারের অভ্যন্তরীণ গ্যাসের চাপ 5 × 10⁵ প্যাসকেল, 84°C তাপমাত্রায় চাপ কত। অঙ্কটা করে ফেলবে। 10 নম্বর অঙ্ক হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 27°C, স্থির আয়তনে কত তাপমাত্রায় চাপ দ্বিগুণ হবে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে তাপমাত্রা T1 = 27°C বা 300 কেলভিন, আর চাপ P1 = P, তাপমাত্রা T2 বের করতে হবে, আর চাপ P2 হবে 2P। অঙ্কটি তোমরা সবাই করে ফেলবে। এই ছিল আমাদের বয়েল এবং চার্লসের সূত্র। এবার আমরা যে আলোচনায় চলে যাব সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্র মিলে যে সমীকরণটা গঠন হয় সেই সমীকরণটাতে আমরা যাব। এবং এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, যে টপিকসটা দিয়ে অনেক অঙ্ক আসবে, অনেক সমাধান আসবে, এবং আমরা সৃজনশীল প্রশ্ন যখন প্র্যাকটিস করতে যাব